আসসালামু আলাইকুম। আজকে আমি একটি রোগী সম্বন্ধে কথা বলবো। ইট ইজ ভেরি আনকমন ইন হোল অফ দ্য কান্ট্রি অ্যান্ড অবশ্যই সারা ওয়ার্ল্ডে। রোগটার নাম হচ্ছে মোটর নিউরন ডিজিজ। আমাদের নিউরোলজিতে আমি যেহেতু নিউরোলজি বিষয়ে কাজ করি, কিন্তু অনেক আনকমন রোগ, কিন্তু অনেক সময় আমাদের কাছে রোগী আসে এবং এটা ডায়াগনোস করা অনেক কঠিন। তো আমি এরকম আমি একটা আইসিইউতে আছি, আমার সাথে কিছু রেজিস্টার ডক্টর আছে এবং আমাদের ইন্টার্নি ডক্টর আছে। তো আমি মোটর নিউরন ডিজিজ সম্পর্কে দুই কথা বলতে চাই। এটা মোস্ট প্রবাবলি ইটস হেল্পস ইন মেডিকেল সায়েন্স এবং স্টুডেন্ট, এমবিবিএস স্টুডেন্ট, মেডিকেল প্রফেশনে যারা আছে তাদের জন্য অনেক হেল্প হবে। তো মোটর নিউরন ডিজিজ হচ্ছে এমন একটি ডিজিজ যেখানে মোটর নিউরন, আমাদের ব্রেনে মোটর সিস্টেম আছে যে পিরামিডাল ট্র্যাক্ট, আর স্পাইনাল কর্ডে আছে আমাদের এন্টেরোহর্ন সেল, আর আমাদের যে কেনিয়াল নার্ভগুলো আছে 12টি নার্ভ, এর মধ্যে যে মোটর নার্ভ যে সাপ্লাইগুলো আছে প্রত্যেকটি এফেক্টেড হয়। তো পিরামিডাল ট্র্যাক্ট যদি এফেক্টেড হয় সেটাকে আমাদের জন্য আপার মোটর সাইন, আর যেটা হচ্ছে লোয়ার মোটর সাইন, যেটা হচ্ছে এন্টেরোহর্ন সেল যদি এফেক্টেড হয় সেটা হচ্ছে লোয়ার মোটর সাইন। সো এমএনডি ইজ এ মিক্সড টাইপস অফ ডিজিজ যেখানে লোয়ার মোটর এবং আপার মোটর একসাথেই পাওয়া যায়। সো আমাদের এই এমএনডিটা আনকমন, সো আমাদের নামের সাথে মিল আছে, মোটর নিউরন ডিজিজ। তা তোমাদের কিছু জানা থাকলে বলো। Yes, actually, I want to know that and types of the MND and how do we identify the patient of MND, sir? It's a good question. Motor neuron disease, it has 5 variety. One is ALS, amyotrophic lateral sclerosis. It's a mixed variety. There is two upper motor and lower motor. Both picture will be present. And another is PMA, progressive muscular atrophy. This is absolutely lower motor types. And another is bulbar palsy and pseudobulbar palsy. And bulbar palsy, it affects the medulla, the motor nerve in the medulla. And cerebral palsy from cerebral cortex to up to medulla. This is called upper motor types. This is known as cerebral palsy. And another is PLS, progressive lateral sclerosis. It is upper motor variety. সো এই 5টি ভ্যারাইটি আসবে, তবে মনে রাখতে হবে যে কোনো ভ্যারাইটি থেকে আরেকটা ভ্যারাইটি টার্ন করতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ইটস এ প্রোগ্রেসিভ মাসকুলার অ্যাট্রোফি লোয়ার মোটর, কিন্তু সে টার্ন কিন্তু সিরোবালবার, আবার বালবারও হতে পারে। সো আবার অনেক সময় মিক্সড হতে পারে। সো ইট ক্যান টার্নস এনিওয়ে। আর কোনো কোশ্চেন? স্যার ক্লিনিক্যালি কিভাবে আমি আইডেন্টিফাই করব? ইটস এ গুড কোশ্চেন। এমএনডি ডায়াগনোস করা ইজ ভেরি ডিফিকাল্ট। আর যারা এমবিবিএস ডক্টর আছে, যারা ইন্টার্নি ডক্টর আছে, যারা মেডিকেল অফিসার আসছে, আমি বলতে চাই যদি কোনো ইফ এনি পেশেন্ট কামস উইথ ডিসফেজিয়া, সোয়ালিং ডিফিকাল্টি অথবা ডিজার্থিয়া, কথা আটকে যাচ্ছে, বিকজ আমাদের যে সোয়ালিং যে মাসেল 9, 10, 11, 12 ইটস কামস ফ্রম দ্য মিডল। সো ইটস এ নিউরো ডিজেনারেশন ডিজিজ, মানে নিউরনগুলো অটোমেটিক নষ্ট হয়ে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে। এটা যে কেন হয়, কজ ইজ নট নোন। তো বলা হয়ে থাকে অনেক সময় কিছু এনভায়রনমেন্টাল, অনেক সময় ইলেকট্রিক্যাল শক, কিছু ভাইরাল ইনফেকশন, কিছু ফ্যামিলিয়াল, এরকম থাকে, কিন্তু অ্যাকচুয়াল কজ এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। সো আমাদের যে ফ্রি রেডিক্যাল ইঞ্জুরি হয়, ফ্রি রেডিক্যাল ইঞ্জুরি হওয়ার কারণে এই নার্ভগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে। তো ইট ইজ মানে আমি যেটা বলতে চাইলাম যে আসলে ডিসফেজিয়া, ডিজার্থিয়া, এবং অনেক সময় দেখা যাচ্ছে হাতের এই হাতের মাংসগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, অথবা এই আর্মের মাসেল শুকিয়ে যাচ্ছে, থাইয়ের মাসেল শুকিয়ে যাচ্ছে, পা শুকিয়ে যাচ্ছে, ঢোক গিলতে সমস্যা হচ্ছে এবং কথা বলতে সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই আমাদেরকে এমএনডি মাথায় আনতে হবে। এনি কোশ্চেন? স্যার ভলভার আর সিউডো ভলভার ভ্যারাইটি দুটো, এটার একটু ডিফারেন্সিয়েশনটা জানতে চাচ্ছিলাম। আর পেশেন্ট খেতে না পারলে সেটা এনজিটা করার পরে কতদিন পর্যন্ত এনজি রাখবো, বা তার পরবর্তীতেও কিছু করণীয় আছে কিনা, আর এডিশনালি শ্বাসকষ্টটা হয় যত জানি আমরা, তো সেটা কেন হচ্ছে স্যার? ইটস অলসো গুড কোশ্চেন। আপনারা দেখবেন রেগুলার আমরা যে সোয়ালো করি আমাদের স্যালাইভা তৈরি হয়, কিন্তু আল্লাহর প্রদত্ত সোয়ালোর কারণে আমাদের স্যালাইভাগুলো কিন্তু অটোমেটিক আমরা গিলে ফেলি। এখন এমএনডি পেশেন্টে দেখা যাচ্ছে তার বালবার, সিরো বালবার, আমরা এই নামগুলো কেন আসছে? কারণ আমাদের যে আমি আগে বলেছি 9, 10, 11 নার্ভ, আমাদের যে 12 কেনিয়াল নার্ভ আছে, এই 9, 10, 11, 12 এই 4টা নার্ভের কাজ হচ্ছে আমাদের ডোক গিলা। এখন বারবার সিরিয়াল পলিসিতে পেশেন্ট ডোক গিলতে পারে না, এবং আমাদের যে ল্যারিংসের সাপ্লাই কিন্তু 9, 10, 11, সেই জন্য কথা বলতে সে একসময় কিন্তু
রুগী কথা হোয়াটসঅ্যাপ অফ ভয়েস হয়, আস্তে আস্তে কিন্তু তার কথা বন্ধ হয়ে যায়, স্পিচ। আমাদের যে পেশেন্ট আছে সেটা কিন্তু স্পিচ অলরেডি নাই, কিন্তু মানে একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে রুগী কিন্তু কখনোই তার মেমোরি লস হয় না। সে ইশারা হোক, সে কিন্তু ভাষায় হোক, সে কিন্তু কথা বলে। সো এই জন্য এই পেশেন্টগুলো খেতে পারে না। খেতে না পারার কারণে আপনাকে খাওয়া দিতে হবে না, নিউট্রিশনের কারণে সে মারা যাবে বা সে খারাপ হয়ে যাবে, সেই জন্য আমাকে এনজি টিউব দিই। তো এনজি টিউব যেটা হচ্ছে, এনজি টিউব তো আপনি লং টার্ম রাখতে পারবেন না। আপনি 1 মাস পর পাল্টে দিলেন, 3 মাস 6 মাস, কিন্তু যদি লং টার্ম এনজি টিউব থাকে, there is chance of aspiration, there is chance of esophageal stenosis. তো এই জন্য আমরা কি করবো, আমরা যেটা হচ্ছে আমরা এই ভিডিওতে দেখিয়ে দেবো আর্টিফিশিয়াল একটি আমরা এই স্টোমাকের মধ্যে টিউব দিয়ে লাগিয়ে দিই। এটাকে আমরা ইংলিশে বলি পারকিউটেনিয়াস ইসোফেজিয়াল এন্ডোস্কোপিক গ্যাস্ট্রোস্টোমি। সো এটা বলি প্যাক। এটা আমরা আর্টিফিশিয়াল খাবার খাবে, সে যদি খেতে পারতেছে না, তো আমাদের আমরা একটা টিউব দিয়ে খাওয়ার ব্যবস্থা করে দেবো, সে খাবে। আর এই জন্য আমরা প্যাক করে দিই। আর কোনো কোশ্চেন? স্যার এমএনডি পেশেন্টের ক্ষেত্রে সার্ভাইভাল রেটটা কিরকম আর প্রগনোসিস? হ্যাঁ, ইটস এ ভেরি এমএনডি ইজ ভেরি প্রোগ্রেসিভ ডিজিজ। দেখা যাচ্ছে খুব উন্নত চিকিৎসা, খুব একটা ভালো চিকিৎসা নেই। তবে আমাদের এই ডিজিজটাকে আমরা একটা ডিলে করতে পারি। ড্রাগস আছে, এটা হলো রাইলোজল। তো এই রাইলোজল দিয়ে আমরা দেখা যাচ্ছে আমরা একটা ডিলে করতে পারি। আমাদের বইপত্রে লেখা আছে 3 থেকে 5 বছর এটার প্রগনোসিস। অনেক সময় এটা কম বেশি হতে পারে, বাট 3 to 5 ইয়ার্স সার্ভাইভাল রেট। আর ভালভার যাদের ধরে ফেলে প্রগনোসিস অনেক ভেরি ব্যাড, কারণ সে ইউজুয়ালি সে মারা যাচ্ছে কিন্তু অ্যাসপিরেশন নিউমোনিয়া এবং একসময় রেসপিরেটরি ফেলিওর হয়ে যায়। কারণ আমাদের শ্বাস নেই, একটা ডায়াফ্রাম কাজ করে, সেটা প্যারালাইজ হয়ে যায় আস্তে আস্তে। আমরা যে চেস্টের যে মাসেল আছে সেটাও প্যারালাইজ হয়ে যায়। সো তখন দেখা যায় রোগী হাইপোক্সিয়া, কার্বন ডাইঅক্সাইড রিটেনশন, আলটিমেটলি রেসপিরেটরি ফেলিওরে মারা যায়। সো শেষ পর্যায়ে যেটা আমাদের এই চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই পেলিয়েটিভ কেয়ার। একটা সময় যারা পেলিয়েটিভ কেয়ার নিতে হয়, আমরা রোগীকেও বুঝিয়ে বলি যে আপনার শ্বাস নেওয়ার জন্য আলাদা এনআইভি বলি আমরা, নন ইনভেসিভ ভেন্টিলেশন মেশিন পাওয়া যায়, বাইপে মেশিন, এগুলোতে কাজ করে। পেক দিয়ে সে খাবার খাবে। আর নিউট্রিশন লাগলে আমরা আইভি দিব। আর ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, রোগী যেহেতু কথা বন্ধ হয়ে যায় তখন আমরা স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিও লাগে। সো এই মাধ্যমে, এই পেলিয়েটিভ কেয়ার চিকিৎসার মাধ্যমে রোগী যে কয়দিনই থাকে সে ভালো থাকা সম্ভব। আর আমি যারা অনেক পেশেন্ট থাকে যারা এরকম, আমরা অনেক সময় দেখি যে রোগী অন্য বিদেশ চলে যাচ্ছে, আমি সবাইকে বলবো আসলে এমএনডি রোগটা এরকমই। তবে আশার কথা হচ্ছে এখন নতুন নতুন চিকিৎসা বের হচ্ছে, এটা বলা হয় স্টিম সেল থেরাপি। নতুন নতুন যে বের হচ্ছে, ব্লাড থেকে স্টিম সেল নিয়ে সেটা রোগীকে আমরা স্টিম সেল দিই, সেখানে দেখা যায় কিছু কিছু রিকভার হচ্ছে। তবে এই চিকিৎসা এখনো রিসার্চ পর্যায়ে আছে। সো আপনারা এই জন্য এটা মাথায় রাখতে হবে, ইটস নট এ প্রুভেন এভিডেন্স বেসড, ইটস রিসার্চ পর্যায়ে আছে। সো আর এমএনডি আরেকটি কথা, আমি 2টা কথা বলবো। এমএনডি ডায়াগনোসিস আমাদের একটু মিস হয়েছে। তো আমরা যদি এই এনসিএস একটা পরীক্ষা আছে, নার্ভ কন্ডাকশন স্টাডি একটা পরীক্ষা আছে, এটা দিয়ে আমরা বুঝতে পারি আসলে এটা একটা পরীক্ষা। আমরা জাস্ট রিপোর্টটা দেখাই। এখানে যে মাসেলগুলা পলিফেজিক হয়, মানে কয়েকটা পলিফেজিক হয়, অ্যামলিসিডগুলো কমে যায় এবং ফিচার অফ রিনার্ভেশন থাকে। তো এগুলো হচ্ছে এনসিএস। আর অনেক সময় আমাদের মেডুলা দেখার জন্য এমআরআই অফ ব্রেন করতে হবে। এখানে কোনো যেহেতু অল্টারনেটিভ কোনো ডায়াগনোসিস আছে কিনা, টিউমার আছে কিনা বা স্ট্রোক হয়েছে কিনা, বা এগুলো দেখার জন্য ডায়াগনোস করতে হবে, আমাদের এমআরআই প্রয়োজন হয়। সো এটাই হচ্ছে এমএনডি। আশা করি এই ভিডিও থেকে সবাই উপকার হবে এবং যার যার নলেজ আছে। ইটস এ ভেরি আমি কিছু ছবি শেয়ার করে দিব, যেহেতু পেশেন্টের প্রাইভেসি ছিল। সো আমি ওই ছবিগুলো দেখে আমাদের টাঙে যে ফেসিকুলেশন থাকে এবং জার্ক এক্সাজারেটেড থাকে, হাত ওয়েস্টেড হয় এবং ওই প্যাগ লাগানো আছে। সো আমরা ওই ছবিগুলো দিয়ে দেবো যাতে করে একটা হেল্প হয় এই রোগীগুলোকে চেনার জন্য। আজকে ভিডিও পর্যন্তই, ধন্যবাদ।